নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে নিউজ টুডে। বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সা দিচ্ছ ভাষণ। সোমবার জঙ্গিপুরের খড়গ্রামের সভা থেকে দৈনন্দিন জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী। আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত বেড়েছে। কই মোদি বাবু, আপনার মুখে তো একটাও কথা নেই। আপনি আমাকে 5 বারের জায়গায় 50 বার গালাগালি দিন, আমার গায়ে ফোসকা পড়বে না, কিন্তু আপনাকে বলতে হবে 15 লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? দ্বিতীয় বলতে হবে বেকারদের 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন, কেন দেননি? বলুন, কেন জিনিসের দাম বাড়ছে? আপনাকে বলতে হবে। কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস? আপনাকে বলতে হবে। কেন আজকে ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। গ্যাসের দাম 1000 টাকার বেশি। আমরা বলি বিজেপিকে ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। খাবেন কি? পড়বেন কোথায়? 23,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে। একটা দুটো ভুল থাকলে বললে আমরা শুধরে নেব, তাই তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে। সোমবার জঙ্গিপুরের সভা থেকে এসএসসির প্যানেল বাতিল নিয়ে ফের তোপ দাগলেন তৃণমূল নেত্রী। না, 23,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে, যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল। তার কি ফল আমরা জানতে চাই। ভ্যাপামের রেজাল্ট কি হলো? বাংলাকে চোর বলার আগে নিজে আগুনের দিকে তাকিয়ে বলুন, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল। রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সন্দেশখালী থেকে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআই এর তদন্তের ভিত্তিতে সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এরপরই সেই তল্লাশি অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও গিয়েছে রাজ্য সরকার। তবে ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল। রাজ্যে দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে এই মামলা শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই সময়কালে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এই আবহে ভোটের সময় সন্দেশখালী তদন্তের ভার সিবিআই এর কাঁধেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় 1 মাস পর এই মামলার শুনানি ফের হবে। 2 বিচারপতির বেঞ্চ এও স্পষ্ট করে দেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে বলে হাইকোর্টে চলতে থাকা মামলায় কোনো বাধা দেওয়া যাবে না। উল্লেখ্য, সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে দাবি করেন, এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে। সেই তথ্য আদালতে পেশ করার জন্য 2 থেকে 3 সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন তিনি।
সেই সময়কালের জন্য মামলা মুলতুবি রাখার প্রস্তাব দেন অভিষেক মনু সিংভি। এই আবহে বিচারপতি B.R. গাভাই, বিচারপতি সন্দীপ মেহরা ডিভিশন বেঞ্চ মামলা শুনানি প্রায় 2 মাস পিছিয়ে দেন। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে এই মামলায় মহিলাদের ওপর নির্যাতন, জমি জবরদখল করার মতন গুরুতর অভিযোগ রয়েছে। তাই সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার জেরে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না, তা যেমন চলছিল চলবে। উল্লেখ্য, শুক্রবার সকালেই সন্দেশখালীতে আবার হানা দিয়েছিল সিবিআই। সেদিন শাহজাহান শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরবেরিয়ার এক স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। সেই ঘটনায় এনএসজি বিশেষ রোবটের সাহায্যে তল্লাশি অভিযান চালিয়েছিল। আর সেই তল্লাশির কয়েক ঘন্টা যেতে না যেতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনকে লেখা চিঠিতে ঘাসফুল শিবিরের অভিযোগ, সিবিআই এবং এনএসজির সঙ্গে বিজেপি ষড়যন্ত্র করেছে। ঘাসফুল শিবিরের দাবি, নির্বাচনের সময় দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। চিঠিতে এও লেখা হয়, তল্লাশি এবং বাজেয়াপ্ত প্রক্রিয়ার সময় এই অস্ত্রগুলি সত্যি উদ্ধার করা হয়েছিল কিনা বা সেগুলি সিবিআই বা এনএসজি গোপনে রেখেছিল কিনা তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। পরে মমতার গলাতেও একই সুর শোনা গিয়েছিল। তবে এই সবের মাঝে শীর্ষ আদালত জানিয়ে দিল, সন্দেশখালীতে আপাতত তদন্ত চালিয়ে যাবে সিবিআই। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালী শাহজাহান শেখকে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়েছে। আদালতে ঢোকার মুখে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে তাকে প্রশ্ন করা হয়। শুনেও যেন শুনলেন না শাহজাহান। সন্দেশখালীতে তাঁর ডেরা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। তার নামে অস্ত্র কেনার রসিদও হাতে পেয়েছে সিবিআই। এনএসজিকে ডেকে ক্যালিবার যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে বোমা। বাংলার রাজনীতি যখন সেই খবরে আলোড়িত, তখন সেই প্রশ্ন শুনেও যেন শুনতে পেলেন না শেখ শাহজাহান। সন্দেশখালীর পর্বের কেন্দ্রীয় চরিত্র তিনি। শাহজাহান বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সোমবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয় তাঁকে। আদালতে ঢোকার মুখে সাংবাদিকেরা শাহজাহানকে সন্দেশখালীর অস্ত্র উদ্ধারের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রশ্ন করেন, কিন্তু সেই প্রশ্নে কোনো প্রতিক্রিয়া দেননি সন্দেশখালীর বেতাজ বাদশা। সম্পূর্ণ নীরব থেকেছেন, চুপচাপ গাড়ি থেকে নেমে আদালতে ঢুকেছেন। শাহজাহানের সঙ্গে সোমবার আদালতে হাজির করানো হয়েছে তার ভাই আলমগীরকে। সেই সঙ্গে সন্দেশখালীর ঘটনায় ধৃত তথা শাহজাহানের ঘনিষ্ঠ সঙ্গী দিদার মোল্লা এবং শিবপ্রসাদ হাজরাকেও আদালতে হাজির করানো হয়। সকলেই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সোমবার সন্দেশখালীর অস্ত্র উদ্ধার নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে আদালতে ঢোকার মুখে হোঁচট খেয়েছে শাহজাহান। গাড়ি থেকে নেমে কয়েকটা সিঁড়ি পেরিয়েই ছোট দরজা, মাথা নিচু করে সেখান থেকে আদালতে ঢোকার পথ। দেখা যায় শাহজাহান সেই ছোট দরজা দিয়ে ঢোকার পথে হোঁচট খেয়ে সামনের দিকে ঝুঁকে পড়েছেন। তারপর অবশ্য তিনি সামলে নেন। শুক্রবার সন্দেশখালীর তল্লাশি অভিযানে গিয়েছিল সিবিআই। শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র। অস্ত্র পেয়ে এনএসজিকে খবর দেয় সিবিআই। তারা ক্যালিবার যন্ত্র দিয়ে দিনভর বোমার খোঁজে তল্লাশি চালায় সন্দেশখালীতে। বেশ কিছু বন্দুক, কার্তুজ এবং একাধিক রসিদ পায় সিবিআই। সেই রসিদে শাহজাহানের নাম ছিল। কলকাতার দোকান থেকে সেই কার্তুজ কেনা হয়েছিল বলে জানতে পারে সিবিআই। সেই বিষয়ে বিশদে তদন্ত চলছে। আপাতত সন্দেশখালীতে সিবিআই এর এই অস্ত্র উদ্ধার অভিযান নিয়ে মুখে কুলুপ শাহজাহানের। হাই নিউজ নেটওয়ার্ক। রেজিনগরের পর এবার বেলডাঙ্গা। গত 24 ঘন্টায় বহরমপুর লোকসভা কেন্দ্রে 2টি জায়গায় বিস্ফোরণ। হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ভাবতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুনকা শালতলা। সোমবার সকাল 8:30 নাগাদ বেলডাঙ্গায় একটি পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতার পাশে একটি বাড়ির চালের একাংশ ভেঙে পড়েছে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমের টুকরো। আমরা জানি যে কারেন্টে আগুন লেগেছে, এবার তারপরে শুনছি না কারেন্টে আগুন লাই বোম বাস্ট হয়েছে। ওই সারগাদার ওইখানে হয়েছে, ওই উত্তর দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে চলে গেছে। আমাদের বাড়ি দিক দিয়ে আসেনি। বাড়ি দিক দিয়ে এলে আমাদের গরু আছে, ওগুলা জিনিস আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আমরা এখানে মানুষ আছে। ওটা ওই 8টা 8:30 দিকে হবে সকালে। আপনার বাড়ির সামনে তো? হ্যাঁ, আমার বাড়ির সামনে। কিন্তু কারা রেখেছে বা কিছু কোনো ওটা জানি না। আমি 14 বছর আইছি, আমি কিছু জানি না। ওটা দেখিও নি, কোনোদিন শুনিও নি, আজকেই প্রথম দেখলাম। ব্যারাকপুর বিজেপি ছিল, ব্যারাকপুর বিজেপিরই থাকবে। সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী
অর্জুন সিং। সোমবার সকাল 10:45 নাগাদ মজদুর ভবন থেকে বেরোন অর্জুন সিং। আর তারপরই মজদুর ভবনের কাছের মন্দিরে তিনি পুজো দেন। পুজো শেষে হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন। ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি ছিল, ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে। আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা, সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি, যাতে মানুষের আশীর্বাদ থাকুক, অসুর শক্তি নাশ হোক। ব্যারাকপুর থেকে অসুরদের বিদায় করা দরকার আছে। এই অসুর শক্তিকে নাশ করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে। বাংলায় অসুর মানে কি? বাংলা অসুর হলো সরকারি পার্টি। তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে। তারা মানুষকে মানুষ বুঝে না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সোমবার সকালে তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে জনসংযোগ করেছেন এবং তার সঙ্গে চায়ের আড্ডাও দিয়েছেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরাও। আজকে 81 বছরের একজন বৃদ্ধা, তিনি আজকে মানে এটাকে মস্করা করে বলছেন, কারণ তিনি জানেন যে এই জিনিস চেঞ্জ মানে অনেক দিন ধরে এটা চলছে, এই চুরি, এবং এটা মানুষের রক্তে বসে গেছে যে আমরা 80% চুরি করবো। কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন যে তিনি রামকৃষ্ণদেবের, আমি মানে যেহেতু আমি ওই ফ্যামিলি থেকে আসি, বিলং করি, সেখানে কোথায় চাটুর্যে একটা মিল আছে আমার আর ওনার। দ্বিতীয় জন্য বললেন যে লাস্ট বারের থেকে আপনাকে আরো ভালো করে এখানে আরো দেখতে হবে, ভিজিলেন্স দরকার আছে এবং হার্ড ওয়ার্ক করছেন আপনি। এটা আমার সত্যি ভালো লেগেছে। মনোনয়ন জমা দিতে গেলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার চুচুড়া খাদিনা মোড় থেকে মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থক সহ বিধায়কদের সঙ্গে নিয়ে হুগলির জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যান রচনা বন্দ্যোপাধ্যায়। আগামী 20 মে ভারতবর্ষের সংসদে রচনা ব্যানার্জিকে পৌঁছে দিন। হুগলি লোকসভা তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আলগা মন্তব্যে রাশ টানতে হুগলিতে তার সঙ্গে সর্বক্ষণের প্রতিনিধি দল রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ভোটের প্রচারে নামার পর থেকেই রচনার নানা মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে মিমের ঝড় বইছে। লাগাতার এমন ঘটনায় উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। নির্বাচনে হুগলি আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের। দুবারের সাংসদ রত্না দে নাথকে হারিয়ে চমক দিয়ে জয়ী হয়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবারের লোকসভা ভোটে সেই আসন ফিরে পেতে আরও এক অভিনেত্রীর ওপরেই বাজি ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। গত 10ই মার্চ ব্রিগেড সমাবেশে হুগলি লোকসভায় তৃণমূল প্রার্থী হিসেবে অভিনেত্রী রচনার নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন আলোচনা শুরু হয়েছিল ছোট পর্দা দিদি নাম্বার 1কে হুগলিতে প্রার্থী করে মোক্ষম চাল দিয়েছে তৃণমূল। কিন্তু প্রচারের শুরু থেকেই একের পর এক মন্তব্য করে নানা বিতর্ক তৈরি করেছেন রচনা। সমাজ মাধ্যমে তার বক্তব্য নিয়ে তৈরি হয়েছে নানা মিম, যা ভোটের প্রচারে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাবনা চিন্তা করে তাই রচনার বক্তব্যে রাশ টানতে হুগলি লোকসভা কেন্দ্রে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, যারা ভোটের প্রচারে রচনার সঙ্গে থেকে কি বলবেন, কেন বলবেন এর পাঠ দেবে রচনাকে। আগামী 20 মে হুগলি লোকসভায় নির্বাচন। চলতি সপ্তাহেই ওই প্রতিনিধি দল কলকাতা থেকে হুগলি যাবে। হুগলি লোকসভায় ভোটের প্রচার শেষ হচ্ছে 18 তারিখ সন্ধ্যায়। সেই সময় পর্যন্ত প্রচারে রচনার সর্বক্ষণের সঙ্গী হবেন তারা। কোন প্রচারে কি বলতে হবে, কোন কোন বিষয় নিয়ে কথা বলতে হবে, কোন কোন বিষয় নিয়ে মন্তব্য করা যাবে না ইত্যাদি বিষয় ছাড়াও লোকসভার প্রার্থীকে কি কি সতর্কতা নিতে হবে সেই বিষয়েও রচনাকে পরামর্শ দেবেন তারা। এমনকি তার মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে কোনো সমালোচনা তৈরি হলে রচনা কিভাবে তার মোকাবিলা করবেন তা নিয়েও পরামর্শ দেবে ওই প্রতিনিধি দল। বিতর্কের সূচনা রচনার প্রচারের প্রথম দিন থেকেই।
হুগলি লোকসভার বিভিন্ন কারখানা থেকে নির্গত ধোঁয়ায় আকাশ কালো হয়ে যেতে দেখেছেন তিনি। রচনার এমন মন্তব্য নিয়ে সমালোচনা এবং আলোচনা শুরু হয়। সেই বক্তব্য নিয়ে মিম তৈরি করা হতে থাকে। তার জবাব দিতে নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন রচনা। দূরবর্তী চিমনি দিয়ে ধোঁয়া বেরোনো দেখিয়ে নিজের মন্তব্যের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। পরে জানা যায় সেই ধোঁয়া বার হচ্ছিল একটি রাইস মিল থেকে। তা নিয়েও সমালোচনা শুরু হয়। এরপর হুগলি জেলার দই মিষ্টির উৎকর্ষ বোঝাতে গিয়ে স্থানীয় গরুদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতার কর্মদক্ষতা বোঝাতে গিয়েও তার মন্তব্য তৃণমূলের একাংশের কাছে অস্বস্তিকর পর্যায়ে পৌঁছয়। ধারাবাহিক এমন ঘটনায় নড়েচড়ে বসেছেন তৃণমূল নেতৃত্ব। তারপরেই প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত। মে মাসের প্রথম সপ্তাহ থেকে ওই প্রতিনিধি দল রচনার সঙ্গী হবে বলে শাসক শিবির সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। শামশেরগঞ্জে দোগাছি এলাকায় নির্বাচনী প্রচারে কংগ্রেস প্রার্থী ঈশা খান। স্থানীয়দের দাবি, এলাকার একটি বাঁশের ব্রিজ দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। কংগ্রেস প্রার্থীর আশ্বাস, ভোটের পরে ব্রিজ মেরামতির কাজ শুরু করা হবে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ব্রিজ মেরামতির জন্য একটি স্কিমের মাধ্যমে 1,82,00,000 টাকার আবেদন জানানো হয়েছে সংসদের পক্ষ থেকে জেলা শাসকের কাছে। তার দাবি, নির্বাচনের পর ব্রিজ মেরামতির কাজ শুরু হবে। এর মধ্যে একটা জায়গাতে শঙ্করগড়, এখানে একটা দাবি আছে দীর্ঘদিন এখানকার লোকাল পাবলিকের, লোকাল মানুষের একটা ব্রিজের জন্য, একটা কংক্রিট 7 ব্রিজ জন্য একটা দাবি। এখানে যে ব্রিজ আছে ওটা বাঁশের, ওটা সেফটি নাই, ওটার জন্য অনেকদিন মানুষের দাবি। আর আমাদের সাংসদ ডালবাবু উনি জমা দিয়েছেন একটা স্কিম 1,82,00,000 টাকার উনি একটা জমা দিয়েছেন। আর পার্ট উনি দিবেন টাকা। আর ফার্স্ট পার্টের টাকা অলরেডি উনি জমা দিয়েছেন। এখানে ডিএম অফিসে স্ট্যাম্প আছে ডালবাবুর চিঠির উপরে। 50 লক্ষ হচ্ছে ফার্স্ট ফেজ, ওটা নিয়ে কাজ আরম্ভ হবে। কেশপুরে নির্বাচনী প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় প্রচারে বেরিয়ে এক কৃষকের থেকে কাঁধে ধানের বাক নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হিরণ। কয়েকদিন আগেই প্রচারে বেরিয়ে তাকে মাঠে ধান কাটতেও দেখা গিয়েছে। আর এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কৃষকরা যতটা পরিমাণে পরিশ্রম করেন ততটা তার মূল্য পান না। এত কষ্ট করে ফসল ফলিয়েও সরকার তাদের ফসলের ন্যায্য মূল্য দেয় না। তৃণমূল সরকারকে নিশানা করে তিনি আরও জানান, সরকার চাষিদের বিষয়ে বিশেষ মাথা ঘামাতেই চায় না। পাশাপাশি আনন্দপুর এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগও সেরেছেন ঘাটালের বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এই গ্রাউন্ডটাতে বাকের থেকে মাইনরিটি দুটো পাশে একটা মিছিল করা আছে, তারপরে ধর্মা বলে একটা জায়গা আছে, ওখান থেকে এরপরে 2021-এ হয়েছে। আমি তো পুরনো ইতিহাস ভুলে যাও। হিরণ এসছে তোমাদের এখানে, এটা খালি মাথায় লোককে বলে দিও যে 2000 না, এনারা তো সব জানে, এনারা সব আমাদের পরিবারের লোক। খড়গপুরে বুঝানোর দরকার নেই, এনারা সব না খড়গপুরে আমি জেতার পরে আর খড়গপুরে কল আছে কিন্তু তাতে জল নেই। পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। নদিয়ার কৃষ্ণনগর দোগাছি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় জল না থাকার কারণে সমস্যায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। তাই এবার হাতে বালতি এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় বাসিন্দারাই। জলের দাবিতে দীর্ঘ 2 ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, দীর্ঘ 3 বছর ধরে এলাকায় পাইপলাইন বসলেও জল এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। তাই বাড়ি বাড়ি জল পৌঁছানোর দাবিতেই তাদের এই পথ অবরোধ। পরবর্তীতে পঞ্চায়েতের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকার বাসিন্দারা। আমরা টাইম কলের যে বাড়িতে বাড়িতে জল প্রকল্পের মাধ্যমে সরকার পাইপ লাইন দিয়ে জলের কলের ব্যবস্থা করেছে। 3 বছর অতিক্রান্ত হয়েছে, কল আছে, জল পড়ে না। মূলত সেই জলটা নিয়মিতকরণের দাবিতে আমাদের লড়াই। রাস্তা অবরোধ 2 ঘন্টা পার হয়ে গেছে।
এখনো প্রশাসনিকভাবে কোনো আমরা আশ্বাস পাইনি, অবরোধ চলবে। আমরা অবরোধ করে স্থানীয় প্রশাসনের কানে আওয়াজটাকে পৌঁছাতে চাই এবং আপনারা সংবাদ মাধ্যম তাদের মাধ্যম দিয়ে প্রশাসনের সর্বস্তরে খবরটা পৌঁছাক, এই গ্রামের মানুষের এই বিষয়টা সোড়া হোক, এই জন্যে আমরা অবরোধে আছি। পরিকল্পনার অভাব, তদারকির অভাব, প্রশাসনিকভাবে ব্যবস্থা করব এটাই। পঞ্চায়েতে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু জল সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।